এদিকে সন্ধ্যায় রণক্ষেত্র উত্তাল ঢাকা, জামায়াত বিএনপির সংঘর্ষে ফেঁসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সুযোগে আওয়ামী লীগের খেলা শুরু। অবশেষে ভারতের চাপে একের পর এক জামিন পাচ্ছে আওয়ামী লীগের নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে রণক্ষেত্র উত্তল ঢাকার রাজপথ, জামাতের মিছিলে পুলিশের ভয়াবহ হামলা। জামাত এনসিপি নেতাদের রাস্তায় ফেলে কুকুরের মতো পেটালো পুলিশ। গণভোট বাতিল নিয়ে কিয়ামত শুরু হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়ে রাজপথ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে এই সুযোগটাকে আওয়ামী লীগ এবার কাজে লাগাচ্ছে। এই সুযোগে আওয়ামী লীগ রাজপথে নামে তুলবার পরিস্থিতি করে বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগের শক্তি আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে যেতে হবে 2006 সালে। আওয়ামী লীগ কী জিনিস এইটা 2006 সালে আওয়ামী লীগ কিন্তু দেখাইছিল। এমন তাণ্ডব শুরু করেছিল, পুরো ঢাকা শহর তারা কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছিল। মানে ঢাকা শহরে মানুষজন, গাড়ি ঘোড়া, রিক্সা, বাস সব কিছু বন্ধ। আর ওই টাইমে আওয়ামী লীগ কিন্তু একদিকে আর জামাত আর বিএনপি একদিকে। আওয়ামী লীগের সাথে কিন্তু পারে নাই। শুধু শিরিন শারমিন চৌধুরীর জামিন দিয়ে তারেক রহমান সরকার আপাতত রেহাই পাবেন না। নিশ্চিতভাবেই ধারণা করা যায় শিরিন শারমিন চৌধুরীর জামিন ছাড়াও একটা মস্ত তালিকা এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমান। যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে, এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, বাংলাদেশে আইসা যে প্ল্যানের কথা বলেছিলেন সেই প্ল্যান কিভাবে যে কার্যকর করা হচ্ছে একের পর এক, সেটা না দেখলে আপনারা কেউ বুঝতেই পারতেন না যে জনাব তারেক রহমানের পরিকল্পনা। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, রাজনীতিতে কিছু অঘটিত ঘটনা ঘটে গেছে, যেগুলো আমাদের কারোরই কাম্য ছিল না। বাংলাদেশের সবথেকে বড় একটি দল আওয়ামী লীগকে বাদ রেখেই ভোট হলো এবং সংসদে নতুন আইন জারি করা হলো আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বন্ধ করার জন্য। কিন্তু বাংলাদেশের এত বড় একটি দল, এদের কি বন্ধ করা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা সেটি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। সংসদে তো নানা ধরনের টালবাহানা করে, নাটক করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে বা অলরেডি করা হয়েছে, রাইট? সো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি কি হতে পারে? আপনারা আপনাদের মতামত আমার কমেন্টে দিতে পারেন, পেজটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাট আমার কিছু ইনপুট আছে যে আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি নিষিদ্ধ করার আউটকামটা কী হতে পারে। প্রথম আউটকাম আর কি, সেটা হচ্ছে যে বিএনপি, বর্তমান গভর্নমেন্ট, যারা একটা ইলিগাল মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে মানে সিলেক্টেড হয়ে বিদেশি একটা শক্তির সহায়তায় ক্ষমতায় বসেছে, সেই গভর্নমেন্টের অবস্থান নড়বড়ে হয়ে গেছে অলরেডি ব্যান করার সাথে সাথে। এবং একটা নতুন গভর্নমেন্ট আসার 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে যদি তাদের অবস্থান নড়বড়ে হয়ে যায়, তাদের স্থায়িত্ব বেশি দিন থাকে না। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, আরও জোরে সোরে উঠবে। এবং এত জোরে সোরে উঠবে যে বর্তমান যে বিএনপি সরকার আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, তাদেরকেই সরিয়ে দিবে। এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফসল। কারণ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশন, আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। সেই দলকেই যদি ব্যান করে রাখা হয়, অবশ্যই সেটা স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে যাবে এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি কামড় দিয়ে বসবে। এখন সেটা লন্ডন ফেরত তারেক জিয়া হোক আর এনসিপি হোক আর যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। যতভাবেই যত মোড়কে পেঁচানো হোক না কেন, কামড় কিন্তু খেতেই হবে। 3 নাম্বার, আওয়ামী লীগকে তো ব্যান করা হয়েছে, রাইট? কিন্তু আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশের জন্য যা যা করেছে, স্বাধীনতা এনে দেওয়া হতে শুরু করে ইন দ্য লাস্ট ডিকেডস যা যা করেছে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন বলেন, বাংলাদেশকে একটা মানে তলাবিহীন ঝুড়ির থেকে একটা থ্রাইভিং ইকোনমির দেশ বানিয়েছে, এগুলি কিন্তু ব্যান করা যায় না, এগুলি কিন্তু মুছে দেওয়া যায় না। মানুষ কিন্তু ঠিকই মনে রেখেছে এবং মানুষ এখন আরও বেশি কম্পেয়ার কন্ট্রাস্ট করবে। মানুষ এখন আরও বেশি খেয়াল করবে যে কী ছিলাম আর কী ছিল, এখন কি হয়েছে। আগে ভালো ছিলাম নাকি এখন ভালো আছি, আগে বিদ্যুৎ থাকতো নাকি এখন বিদ্যুৎ আছে, আগে গ্যাস থাকতো নাকি এখন নাই, আগে পকেটের টাকা থাকতো নাকি এখন নাই, আগে কি বাজারে ঠিকমতো যেতে পারতাম, বাজার করতে পারতাম, এখন কি বাজার করতে পারি ঠিকমতো। ইন এভরি সিঙ্গল ইনস্ট্যান্স অফ লাইফ, যে কোনো ধরনের ইন্ডিকেটরে সব কিছুই অনেক বেশি মানুষ কম্পেয়ার কন্ট্রাস্ট করবে, সেটা যেই সেক্টরই হোক না কেন, সব সেক্টরেই। এবং মানুষ যত বেশি এগুলি করবে, মানুষ তত বেশি বুঝবে। যত বেশি কম্পেয়ার কন্ট্রাস্ট করবে, মানুষের মধ্যে সচেতনতা তত বেশি আসবে। এবং আগেই ভালো ছিলাম, এই রেটরিক যেটাকে আপনারা বললেন, সেই রেটরিকটা একটা ন্যাশনাল ডায়ালগে
পরিণত হবে। 4 নম্বর, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, রাইট। কিন্তু এই নিষিদ্ধ করার কারণে যারা আওয়ামী লীগের ছিল না তারাও এখন আওয়ামী লীগে যোগ দিবে দলে দলে। যত বেশি নিষিদ্ধ করবেন, যত বেশি সাপ্রেস করবেন, যত বেশি আওয়ামী লীগের অবদানকে কন্টেস্ট করবেন, বাংলাদেশের মানুষ যারা কোনোদিন হয়তো রাজনীতি করারও চিন্তা ভাবনা করে নাই তারাও আওয়ামী লীগের হয়ে যায়। একসময় তারা গিয়ে বড়সড় কিছু একটা করে ফেলতে পারে, যেটা আমার নেক্সট পয়েন্ট। যে আওয়ামী লীগ ব্যান করার কারণে একটা সময়ে, খুব বেশি সময় লাগবে না, অতি দ্রুত সময়ে আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ এক হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ মানুষই আওয়ামী লীগ করে, বাট আমি এখানে ডিফারেন্স করছি, বা যারা একেবারেই সাধারণ, কোনো রাজনীতির সাথে জড়িত না, একেবারেই সাধারণ মানুষ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সক্ষমতা কতটুকু রয়েছে, অথবা এই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আসলেই রাখে কিনা, এবং এই দলটার প্রকৃত শক্তিমত্তার উৎসটা কি, বা তাদের সুবিধাজনক অবস্থানগুলো কি কি এবং তাদের দুর্বলতাগুলো কি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, এই ভিডিওটা করা হচ্ছে আমার কিছু দর্শক যারা আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করলে তারা নানা রকম কমেন্ট করেন যে আসলে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না, এই দলটির মেরুদণ্ড ভেঙে গেছে, এই দলটি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না, এই জাতীয় কমেন্ট যারা করেন তাদের এই কমেন্টগুলোর উত্তর হিসেবে আপনারা এই ভিডিওটা শুনতে পারেন। আওয়ামী লীগের সক্ষমতার প্রশ্ন যদি আসে, আপনাদের প্রত্যেককে এটা অবশ্যই মেনে নিতে হবে যে আওয়ামী লীগ নামক যে দলটি, এই দলটির শিকড় কিন্তু অনেক গভীরে, এবং এই দলটি একেবারে তৃণমূল থেকে গড়ে ওঠা একটা দল, এবং এটা আপনাদের প্রত্যেককে মানতে হবে যে এই দলটির যেই তৃণমূল রয়েছে, এবং এই দলটি যেহেতু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তাই এই দলকে খুব সহজে ফেলে দেওয়া বা এই দলটাকে খুব সহজে নিঃশেষ করে দেওয়া সম্ভব না। এখন এই দলটির সবচাইতে বড় যেই শক্তিমত্তার বিষয় হচ্ছে যে এই দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এবং এই দলটার এমন একটা সমর্থক এবং নেতাকর্মী বা এমন একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, মানে আদর্শিকভাবে যে এই দলটার সমর্থন যতটাই কমুক না কেন, আপনি যদি মনে করে থাকেন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে, তারপরেও আপনি একেবারে 25 থেকে 30% জনসমর্থন এই দলটির সবসময় থেকে যাচ্ছে। মানে যদি আপনি এই বিগত 12 ফেব্রুয়ারির যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটাকে যদি একটু অ্যানালাইসিস করেন, সেখানে 59% ভোট পড়েছে। যদি আওয়ামী লীগ সহ সবগুলো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এই ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যা প্রায় 80% থাকতো বলে আমি বিশ্বাস করি। মানে বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, এই সবগুলো দল যদি স্বাভাবিকভাবে নির্বাচন করতো, তাহলে এটা নিশ্চিত ছিল যে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনেও 80% ভোট কাস্ট হতো। মানে এখানে যেই 59% ভোট কাস্ট হয়েছে, বুঝতে হবে যে আরও 20% যেই ভোটাররা ভোট দিতে যায়নি, এই ভোটাররা ম্যাক্সিমাম আওয়ামী লীগের ভোটার। এখন সেই ভোটারদের মধ্যে যদি 15% ভোটও যদি ধরেন আওয়ামী লীগের থাকে, তাহলে বিএনপি এবং জামাত মিলে যদি আওয়ামী লীগের আরও 15% যদি ভোট পেয়ে থাকে বা 20% ভোট যদি পেয়ে থাকে, তাহলে একটু হিসাব করে দেখতে পারেন যে বাস্তবিক অর্থে আপনারা যেটা ধারণা করতেছেন যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের প্রকৃত সমর্থক কত পার্সেন্ট, তাহলে একটু হিসাব করে বের করে নিতে পারবেন। তো মূল কথাটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বা আওয়ামী লীগের যে কোনো পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগের মতো এই দলটির জনসমর্থন 25%-এর নিচে কখনো দেখতে পাবেন না। মানে আওয়ামী লীগ যদি আরও 15 বছর 20 বছর যদি ক্ষমতার বাইরে থাকে, তারপরেও এই দলটির একটা সমর্থক বা 20 থেকে 25% সমর্থক অবশ্যই থেকে যাবে। বাংলাদেশে আইসা যে প্ল্যানের কথা বলেছিলেন, সেই প্ল্যান কিভাবে যে কার্যকর করা হচ্ছে একের পর এক, সেটা না দেখলে আপনারা কেউ বুঝতেই পারতেন না যে জনাব তারেক রহমানের পরিকল্পনা কতটুকু সুদূর প্রসারী। একটা ফুটেজ আপনারা দেখেন, এটাই জনাব তারেক রহমানের প্ল্যান। যে মানুষটাকে আপনারা দেখছেন তার নাম তৌহিদ তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনেক আগে ছিল, অর্থাৎ 2014 পরবর্তী সময় থেকে কয়েক বছরের মতো ছিল। এরপর তিনি সাবেক হয়েছেন, দীর্ঘদিন সাবেক ছিলেন। এরপর সম্ভবত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কিংবা যুবলীগের সদস্য কিছু একটা ছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তার পায়ে যে ক্ষতটা দেখলেন আপনারা, যেই ক্ষত
সৃষ্টি হওয়ার পর সেইখানে প্রপার চিকিৎসা না নেওয়াতে সেই ক্ষতস্থান এখন ঘা হয়ে গেছে, পচে গেছে। অর্থাৎ এই যে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়, ডান্ডা বেরি কাদেরকে পরানো হয়? তুহিন কি জঙ্গি সন্ত্রাসী? তুহিন কি বাংলাদেশের কোন টেররিস্ট গ্রুপের সাথে সম্পৃক্ত, নাকি আন্তর্জাতিক কোন টেররিস্ট সংস্থার সাথে তার যোগ সাজশ আছে? এটা তো বর্তমান সরকার আমাদেরকে ব্যাখ্যা দেয়নি। একজন মানুষকে দিনের পর দিন এভাবে অকথ্য নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, যার কোনো অন্যায় নাই, সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষকে এইভাবে আইনের শাসন থেকে বঞ্চিত করে তাকে এইভাবে ডান্ডা বেরি পরিয়ে রাখা হচ্ছে, যার কারণে তার পা পচে গেছে। এই দায় কে নেবে? বিএনপি নেবে? জামায়াত নেবে? ইউনূস নেবে? কাউকে না কাউকে তো একটা সময় গিয়ে নিতেই হবে। সবসময় একটা কথা বলি না, প্রকৃতি কখনো কাউকে মুক্ত হাতে ফিরিয়ে দেয় না। আরেকটা কথা সবসময় বলি না, নিউটনের গতির